4 শর্তে ফিরতে পারবে আওয়ামী লীগ, বললেন আলী রিয়াজ। সৌদি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ বাবর, দুবাইতে হাসপাতালে ভর্তি। ছাত্র শিবিরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, দাবি মুক্তিযোদ্ধা দলের। জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল। শনিবার থেকে 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন। 4 বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাপ্টেন মিট হচ্ছে না পাকিস্তানে। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ হবে 4। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। আওয়ামী লীগেরও অনেক নেতা এবং সাবেক এমপি মন্ত্রী ভারত ও অন্য দেশে চলে গেছেন। অনেকে আটক হয়ে কারাগারে আছেন। এতে দলের নেতৃত্ব ও কার্যক্রম এখন দৃশ্যমান নয়। 75-এর 15ই আগস্টের সংকট কাটাতে সময় লেগেছিল দীর্ঘ 21 বছর। জুলাই আগস্টে গণহত্যার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়া আওয়ামী লীগ এবার ফিরতে কত সময় লাগবে এবং কিভাবে ফিরবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেন। শর্তগুলো হলো 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতাবিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। ওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী, 2 মেয়ে ও ছেলেসহ রওনা হন বাবর। স্থানীয় সময় রাত 10:30টার দিকে ফ্লাইটটি দুবাইয়ে পৌঁছায়। জাকির হোসেন আরও বলেন, ফ্লাইটে বসা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করা হয় দুবাইয়ের একটি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধকে অবমাননার তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। ছাত্র শিবিরের দলীয় প্রকাশনায় জয়নেক আহমেদ আফগানি, অনেক মুসলিম না বুঝেই মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। এই ধৃষ্টতাপূর্ব বক্তব্য প্রমাণ করে মহান স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি এখনও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে মনে প্রাণে মেনে নিতে পারে নাই। বৃহস্পতিবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক বিজ্ঞপ্তিতে এসব বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের শতকরা 95% ছিল মুসলিম। আমরা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালি জনগোষ্ঠীর প্রতি চরম বৈষম্যের শোষণ, বঞ্চনা, মা বোনের ইজ্জত সম্মান রক্ষা ও নিরস্ত্র মানুষকে নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে সবকিছু বুঝে শুনেই দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে সর্বোচ্চ আত্মত্যাগের ব্রত নিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ইসলামের দৃষ্টিকোণ থেকেও বিষয়টা ন্যায্য ও যৌক্তিক ছিল বিধায় দেশের শতকরা 99% মানুষই সেটাকে সমর্থন ও প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন। জামাত শিবিরকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে রাজনীতি করার এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান মুক্তিযোদ্ধারা। গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর পাড়ে বিশাল ময়দানে চলছে তাবলিগ জামায়াতের শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে 73 দেশের অন্তত 2200 বিদেশি মেহমান সহ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন লাখো মুসল্লি। আজ শুক্রবার ইজতেমার মাঠে জুমার নামাজের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইজতেমায় অবস্থানরত তাবলিগের মুসল্লিরা ছাড়াও ঢাকা ও আশপাশের এলাকা থেকে বিপুল মুসল্লি অংশ নেবেন। এই উপলক্ষে 14টি বিশেষ ট্রেন
সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার সকাল থেকেই চলেছে বয়ান। শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তার বয়ান অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিমের আমল শুরু হয়। আগামী 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। ফলে আগামীকাল 1 ফেব্রুয়ারি থেকে কোনো পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে দ্বীপে যেতে পারবেন না। দ্বীপের বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আরও 1 মাস সময় বাড়ানোর আবেদন জানালেও কোনো পরিবর্তন হয়নি। সেন্ট মার্টিন দ্বীপের 12,000 বাসিন্দার প্রধান আয়ের উৎস পর্যটন খাত। এক সময় সাগরে মাছ শিকার করেই চলতেন তারা। গত 1 দশক ধরে পেশা পরিবর্তন করা মানুষগুলো এখন পড়েছেন বিপদে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হচ্ছে। মাঘ মাসের মাঝামাঝি এসে আজ ঢাকা সহ দেশের 4 বিভাগে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঝরতে পারে কুয়াশাও। অধিদপ্তর বলছে এমন আবহাওয়া আগামীকালও থাকতে পারে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা স্বাক্ষর করা এক পূর্বাভাসে শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে আজ। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আরও বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বর্ধিত 5 দিনের পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে এই সময়ের শুরুতে রাতের তাপমাত্রা কমতে পারে, অর্থাৎ রাতের শীতের অনুভূতি বাড়তে পারে। আইসিসির যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়কদের নিয়ে অফিসিয়াল ফটোশুটের আয়োজন করে স্বাগতিক দেশ। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও সেই অনুষ্ঠান করার কথা ছিল পাকিস্তানের লাহোরে, কিন্তু আপাতত সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অধিনায়কদের নিয়ে যে ক্যাপ্টেন মিট অনুষ্ঠান বা অফিসিয়াল ফটোশুটের আয়োজন করা হয় তা এবার হচ্ছে না। 1996 সালের পর এই প্রথম পাকিস্তান কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, কিন্তু এবারও নানা জটিলতার মুখোমুখি তারা। অন্যতম অংশগ্রহণকারী দেশ ভারত খেলবে না পাকিস্তানে গিয়ে। হাইব্রিড মডেলে ভারতীয় দল আরব আমিরাতে খেলবে। এমনকি তারা সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও দুবাইতে খেলার কথা ভারতীয় দলের। তবে ভারতীয় দল পাকিস্তান না গেলেও ক্যাপ্টেন মিট ও অফিসিয়াল ফটোশুটের জন্য লাহোরে যাওয়ার কথা ছিল ভারত অধিনায়ক রোহিত শর্মার। এখন যখন অধিনায়কদের এই অনুষ্ঠান বাতিল করা হলো, তখন আর রোহিত শর্মার পাকিস্তানে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস-এর নেতা আহমেদ আল শারা। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো টেলিভিশনে বিবৃতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। এই বিবৃতিতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ বার্তা। আবু মোহাম্মদ আল গোলানি ছদ্মনামেও পরিচিত আহমেদ আল শারা তিনি জানিয়েছেন শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য। তিনি জানান সিরিয়ায় একটি জাতীয় আলোচনা সম্মেলনের আয়োজন করা হবে। তারপর সকল পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী সরকার গঠন করা হবে। সারা জানান সিরিয়া একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, নানা ধরনের মানুষের বসবাস সেখানে। সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব যাতে সরকারে থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। গত ডিসেম্বর মাসে সিরিয়ার একনায়ক বাশার আল আসাদকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী। এ সময় দৃশ্যপটে আসেন গোলানি। নিজের ছদ্মনাম ত্যাগ করে সারা নামেই নিজের পরিচয় দিতে শুরু করেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে একজন শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নতুন সংবিধান তৈরি এবং পরবর্তী নির্বাচনের জন্য অন্তত 4 বছর লাগতে পারে বলে আগেই জানিয়েছিলেন আহমেদ। ততদিন অন্তর্বর্তীকালীন সরকারই সিরিয়া পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।